আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি যে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিচ্যুতি হয়েছে আমাদের। ওকে, আমি ক্লাসটা শুরু করছি। আপনাদেরকে নিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সবাই খেয়াল করেন, আজকে 23 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। তো আমাদের আজকের আলোচ্য সূচিতে রয়েছে বাংলা ভাষা ও ব্যাকরণ, অর্থাৎ পৃথিবীর বৃহত্তম একটা ভাষা, অষ্টম কিংবা নবম বৃহত্তম ভাষা হলো আমাদের বাংলা ভাষা। সেই বাংলা ভাষা এবং সেই বাংলা ভাষার যে ইতিহাস কিংবা সেই ভাষার যে ব্যাকরণ ইতিহাস, এটা কোত্থেকে আসলো সে বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আজকে আপনাদেরকে সাথে নিয়ে। সো যেহেতু আপনাদের সাথে নিয়ে আমরা আলোচনাটা করব, আপনাদের সবাইকে আমরা চাচ্ছি। প্রথমত আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করেই আমাদের ক্লাসটা শুরু করতে চাই। একটা কোয়েশ্চেন করে শুরু করতে চাই, সেটা হলো যে আমি এখানে বাংলা সালটা লিখেছি। বাংলা সাল যেটা লিখেছি, সেই সালটা কে প্রবর্তন করেছেন? বাংলা সাল প্রবর্তন করেছেন কে? বাংলা সাল প্রবর্তন করেছেন কে? আমি আপনাদের কাছে সেই কোয়েশ্চেনটা করেই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। জাকিয়া খান রাত্রি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি আপনাদের কাছ থেকে কমেন্ট আসে কিনা। সম্রাট আকবর, মোহাম্মদ মুস্তাফা রেজা ইয়াসির লিখেছে সম্রাট আকবর। ওকে, যেহেতু একজন আনসার করেছে সম্রাট আকবর, আমি আপনাদের কাছে একই কোয়েশ্চেনটা এটা একটু ভিন্নভাবে করতে চাই। সম্রাট আকবর কত সালে কত সালে এই বঙ্গাব্দ কিংবা বাংলা বর্ষটা প্রবর্তন করেছে? মামুনুর রশিদ, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন নয়। 1556 খ্রিস্টাব্দ। গুড, ওয়ালাইকুম আসসালাম। 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই সালটা প্রবর্তন করেছেন। কেমন? আমরা জানি কৃষকদের সুবিধার্থে, খাজনা আদায়ের সুবিধার্থে এই সালটা প্রবর্তন করেছেন। যেহেতু এই সালটা তিনি প্রবর্তন করেছেন, তার মানে সম্রাট আকবরের সাথে আমাদের বাংলার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেমন? সেই সম্পর্কটা কি? প্রথমত, আমরা যে আজকে বাংলা নিয়ে আলোচনা করছি, আজকে যে বাংলা নিয়ে আমরা আলোচনা করছি, এই বাংলাটা আসলো কোত্থেকে? এই তো বাংলা বাংলা চিল্লাচ্ছি, এই বাংলাটা আসলো কোত্থেকে? আপনারা হয়তো বা জানেন, পৌরাণিক পৌরাণিক কতগুলো গ্রন্থ রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। তার মধ্যে সবচেয়ে পুরনো গ্রন্থটির নাম হলো ঋগ্বেদ। ঋগ্বেদ কেমন? সেই ঋগ্বেদের একটা অংশের নাম হলো ঐতরেয় আরণ্যক। ঐতরেয় আরণ্যক কেমন? ওকে, এই ঐতরেয় আরণ্যক এই অংশে, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক অংশে সর্বপ্রথম বঙ্গ বঙ্গ এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। বঙ্গ এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। কেমন? প্রথমত একদম শুরুতে জেনে নিলাম বঙ্গ শব্দটি আসলো কোত্থেকে, শব্দটির উল্লেখ পাওয়া যায়। হ্যাঁ, দেখি আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো যে এই যে আমরা বললাম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, এই বঙ্গ যেটা আছে, এই বঙ্গ যেখানে উল্লেখ পাওয়া গেছে ঋগ্বেদ, এটা বেদ একটা গ্রন্থের নাম। এরকম বেদ কয়টি আছে? এরকম বেদ গ্রন্থ কয়টি আছে বলুন তো দেখি, কয়টি রয়েছে বেদ গ্রন্থ? ওকে, এরকম বেদ গ্রন্থ রয়েছে 4টি। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য 3টা বেদের নাম জানি, ঋগ্বেদ, তারপর হচ্ছে অথর্ববেদ, সামবেদ। কেমন? এরকম 3টা বেদের নাম, আমরা বিখ্যাত বেদের নাম জানি। তো এই ঐতরীয় আরণ্যক অংশে যে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়, এই বঙ্গ সম্পর্কে কোনো ধরনের তথ্য তখন পাওয়া যায় না। আই মিন, বঙ্গ জিনিসটা কি, বঙ্গের কি বিবরণটা সেখানে দেওয়া হয়েছিল, সে সম্পর্কে তথ্য আমরা পাই না। পরবর্তী সময়ে আমরা যে একটু আগে বললাম সম্রাট আকবরের কথা, সেই সম্রাট আকবরেরই একজন সভাসদ ছিলেন। সম্রাট আকবরের সভাসদ যার নাম ছিল আবুল ফজল। যার নাম ছিল আবুল ফজল। তিনি একটা বই লিখেছিলেন খুবই সুন্দর, যার নাম হচ্ছে যে আইনি আকবরী। আইনি আকবরী। হ্যাঁ, আইনি আকবরী। এই বইটিতে বঙ্গ এই শব্দটাকে, বঙ্গ শব্দটিকে অঞ্চল হিসেবে, মানে বঙ্গ অঞ্চল হিসেবে উল্লেখ করেন। তাহলে আমরা প্রাথমিকভাবে পেয়ে গেলাম হচ্ছে যে জসীমউদ্দিনের মধ্যে পাঁচটা না 4টি ছিল। ওকে, তাহলে আমরা আইনে আকবরী এই গ্রন্থের মধ্যে বঙ্গ এই শব্দটিকে অঞ্চল হিসেবে পাই। আপনাদেরকে প্রথমে তো বলেছিলাম যজুর্বেদ। গুড,
তাহলে আমি আপনাদেরকে প্রথমত বলেছিলাম যে সম্রাট আকবরের সাথে আমাদের বঙ্গ এই অঞ্চলের একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে যে আমাদের বঙ্গ শব্দটার অঞ্চল হিসেবে উল্লেখ পাওয়া যায় তারই একজন সভাসদের গ্রন্থে, যে গ্রন্থের নাম ছিল আইনি আকবরী। এখন আসেন, এই যে বঙ্গ যেটা রয়েছে এটা যেহেতু অঞ্চল হিসেবে তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, মূলত বলা হয়ে থাকে এই বঙ্গ অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে সে ভাষার নামই হচ্ছে বাংলা ভাষা বা বঙ্গ ভাষা। ওকে, সে ভাষার নামই হচ্ছে কি বঙ্গভাষা বা বাংলা ভাষা। আপনারা আব্দুল হাকিমের একটা কবিতা পড়ে এসেছেন বঙ্গবাণী। এই বঙ্গবাণী কবিতা হচ্ছে একদম মধ্যযুগের নিদর্শন, মধ্যযুগের মুসলিম সাহিত্যের নিদর্শন বঙ্গবাণী, আব্দুল হাকিমের লেখা। তিনি দেখেন সেখানে বাংলা শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন কি বঙ্গ। এর কারণ হলো যে তৎকালীন সময়ে রূপান্তরিত হয়ে বঙ্গ শব্দ থেকে বাংলা শব্দটি আসেনি, তখন এই অঞ্চলকে বঙ্গ বলা হতো, এই অঞ্চলের ভাষাকে বঙ্গভাষা বা বঙ্গবাণী বলা হতো। বাণী মানে হচ্ছে সেখানে ভাষা। ওকে ওকে, এখন আসেন, আমরা তো বাংলা শব্দটি কোত্থেকে এসছে সে সম্পর্কে একটা তথ্য পেলাম। এখন আমরা দেখব ব্যাকরণ যেটা রয়েছে, ব্যাকরণের প্রয়োজনীয়তা কি, ব্যাকরণটা কেন আসলো বা কোত্থেকে আসলো, ব্যাকরণের দরকারটা কি। একদম আদি যুগে যদি আমরা যাই, একদম প্রাচীন যুগে যখন নাকি প্লাইস্টোসিন যুগ ছিল, মানুষ একদম পাহাড় পর্বতে বনজঙ্গলে বসবাস করত, তখন আমরা দেখি যে মানুষ সাধারণভাবেই অন্যান্য জীবজন্তু যারা রয়েছে তাদের মতোই বসবাস করত এবং তাদের মতো দৈনন্দিন যে জৈবিক প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে সেগুলো একটা সাধারণ জীবের মতো সে পূরণ করত। কিন্তু একটা কথা প্রচলিত আছে, প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না। তো মানুষ্য প্রতিভা সৃষ্টিকর্তা যে প্রতিভাটা দিয়েছেন, কথা বলার যে ক্ষমতা, সে কথা বলার ক্ষমতা তো কখনোই মানুষ লুকিয়ে রাখতে পারে না। এরই প্রেক্ষিতে আমরা দেখলাম যে মানুষ নিজেদের যে নিজেদের প্রয়োজনীয়তাগুলো ফুটিয়ে তোলার জন্য তারা মনের ভাবটা কি করতো, আদান প্রদান করার একটা ব্যবস্থাপনা খুঁজছিল। সেই ব্যবস্থাপনার আলোকে আমরা দেখি প্রথমত তারা পরস্পরের মধ্যে যোগাযোগ করতে হচ্ছে যে আকার ইঙ্গিত দিয়ে, এরপর হচ্ছে তারা অঙ্গভঙ্গি করতো, এরপর দেখা যাচ্ছে চিত্র আঁকতো, আর একটু যখন উন্নত মস্তিষ্ক হলো তারা চিত্র আঁকতো। সর্বোপরি আমরা দেখলাম তারা নিজেদের যে ধ্বনি যেটা রয়েছে, নিজেদের যে মুখ নিঃসৃত ধ্বনি যেটা রয়েছে সেটার ব্যবহার করে নিজেদের মতো করে মনের ভাবটা প্রকাশ করতে শুরু করলো। এবং তারা দেখলো যে ধ্বনি নিঃসৃত যে ব্যবস্থাপনা রয়েছে এটা মনের ভাব প্রকাশের সবচেয়ে সেরা একটা মাধ্যম। সো তখন থেকে ভাষাটা আজ পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। কিন্তু ব্যাপার দাঁড়ালো যে যখন তারা ভাষা নিয়ে কথা বলছে, ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করছে, সমস্যাটা গিয়ে থাকলো 10-12 জন মানুষ আছে, 10-12 জন মানুষ দেখা যাচ্ছে এক একজন এক এক ভাষায় কথা বলছে, মানে এক একজন এক এক ধ্বনিতে নিজেদের মনের ভাব প্রকাশ করছে। তাতেও সমস্যা ছিল না, কারণ ধ্বনি যত বেশি হবে ভাষা তত বাড়বে, সিম্পল একটা ব্যাপার। তো এরকম এক একজন এক এক ধ্বনি ব্যবহার করে ভাষা সৃষ্টি করছিল, অনেকগুলো ভাষা হয়ে যাচ্ছিল। তো এক একজন এক এক ধ্বনি ব্যবহার করতে করতে অনেকগুলো ভাষা হয়ে গেল, প্রায় পৃথিবীতে 7,000 কিংবা 8,000-এর উপরে ভাষা হয়ে গেল। এখন এতগুলো ভাষা হওয়ার পর দেখা গেল যে এক অঞ্চলের মানুষ ততদিনে বেড়ে গেছে না, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের ভাষা বুঝেই না, তখন বড় ধরনের সমস্যা হয়ে গেল কমিউনিকেশনে, যে যোগাযোগের জন্য ভাষার সৃষ্টি, আবার সেই যোগাযোগেই ভাষা কি হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো। তখন প্রাচীন গ্রিক সভ্যতা, আমরা জানি আমাদের সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে যে গ্রিক সভ্যতার কিছু বিখ্যাত ভাষাবিদ তারা সকলে বসে সর্বপ্রথম ভাষাকে কি করার জন্য, শৃঙ্খলাবদ্ধ করার জন্য কতগুলো নিয়ম কানুন তৈরি করলো। পৃথিবীর ইতিহাসে গ্রিকরা সর্বপ্রথম ভাষাকে সুনির্দিষ্ট বা সুশৃঙ্খল রাখার জন্য নিয়ম কানুন তৈরি করে। এই যে নিয়ম কানুন যেগুলো রয়েছে এগুলো পরবর্তীতে ব্যাকরণ, গ্রামার, কাওয়ায়েত, নানান নামে নানান ভাষাটা আমরা ডাকছি। পৃথিবীতে এমন কোনো ভাষা পাওয়া যাবে না, এমন কোনো প্রতিষ্ঠিত ভাষা পাওয়া যাবে না যার কাওয়ায়েত, গ্রামার কিংবা ব্যাকরণ নেই। কারণ কি, কারণ আপনি যদি ভাষাকে টিকিয়ে রাখতে চান আপনার অবশ্যই কি লাগবে, ব্যাকরণ লাগবে। কারণ ভাষা হচ্ছে পাগলা গোড়া, সে পাগলা গোড়াকে অবশ্যই চাবুক মারতে হবে, আর সে চাবুকটা মারবে কে, ব্যাকরণ মারবে। বোঝাতে পেরেছি? তো এখন কথা হলো যে আমাদের বাংলা ভাষা যেটা রয়েছে, এই বাংলা ভাষাও একটা ভাষা, পৃথিবীর প্রতিষ্ঠিত ভাষা, 10ম দাপ্তরিক ভাষা, 4র্থ মাতৃভাষা। এই ভাষা যদি একটা প্রতিষ্ঠিত ভাষা, অবশ্যই এই ভাষার কি লাগবে, একটা চাবুক রাখবে। এই চাবুকের প্রয়োজনীয়তা যিনি অনুভব করেছিলেন তার নাম আমি একটু পরে বলবো। তার আগে ব্যাকরণ বিষয়ের শব্দটা একটু আমরা জেনে নিই, ব্যাকরণ শব্দটা কি। ওকে, একটু সবাই আমার সাথে জয়েন হবেন প্লিজ। ব্যাকরণ, ওকে, ব্যাকরণ দেখেন, ব্যাকরণ এই শব্দ যেটা রয়েছে, এই শব্দকে যখন আপনি প্রথমে খেয়াল করবেন, প্রথমে দেখবেন, তখন আপনার সামনে গাঠনিক একটা রূপ আসবে। আপনাকে আমি কোয়েশ্চেন করব, গঠনগতভাবে ব্যাকরণ কোন ধরনের শব্দ, গঠনগতভাবে ব্যাকরণ কোন ধরনের শব্দ? আপনারা আমাকে একটু আনসার করে ফেলেন তো দেখি দ্রুত।
প্রত্যয় নিষ্পন্ন প্রত্যয় নিষ্পন্ন, না না, আমি কিন্তু জিজ্ঞেস করি নাই যে এটা কি সাধিত, আমি জিজ্ঞেস করেছি এটা কোন ধরনের শব্দ। গঠনগতভাবে শব্দ কয় প্রকার? গঠনগতভাবে শব্দ কয় প্রকার? এই বাচ্চারা বলেন, গঠনগতভাবে শব্দ কয় প্রকার? গঠনগতভাবে শব্দ দু প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ, সাধিত শব্দ। ব্যাকরণ একটি সাধিত শব্দ। একটি কি শব্দ? সাধিত শব্দ। কেমন? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা সাধিত শব্দ। তার মানে সেখানে কোনো না কোনো কিছু কি হয়েছে? সাধন হয়েছে। কোনো না কোনো কিছু কি হয়েছে? সাধন হয়েছে। আমরা দেখতে চাই সেখানে কি সাধন হয়েছে। আপনারা বারবার বলছেন প্রত্যয় প্রত্যয়, ইয়েস আমি প্রত্যয়টা নিলাম। ওকে, দেখি এখানে কি প্রত্যয় আছে, কমেন্ট করেন দ্রুত, এখানে কি প্রত্যয় আছে, এখানে কি প্রত্যয় আছে? সংস্কৃত, এখানে কি প্রত্যয় আছে বলেন? এখানে কোন ধরনের প্রত্যয় আছে? আহা, কি কি প্রত্যয়? মাহির, মাহির কি তো প্রত্যয় না, কি তো মূল ধাতু। দেখছেন আপনি এই জায়গায় ভুল করছেন। হ্যাঁ, আমি বলেছি প্রত্যয়টা কি এখানকার, এটা তো কীট প্রত্যয় হচ্ছে নাম। আমি জিজ্ঞেস করি এটা কোন ধরনের প্রত্যয়, আমি জিজ্ঞেস করেছি এখানে প্রত্যয়টা কি। এখানে প্রত্যয় যেটা আছে সেটা কি? এখানে প্রত্যয় হচ্ছে অনট বা অন। অনট বা অন হলো প্রত্যয়। ওকে, এই অনট বা অন প্রত্যয়টা কার সাথে যুক্ত হয়েছে? ক্রির সাথে। আমরা দেখতে পাচ্ছি ক্রি, এটা হচ্ছে একটি ক্রিয়াপদের মূল ধাতু বা ক্রিয়ামূল। হ্যাঁ, ক্রিয়াপদের মূল ধাতু বা ক্রিয়ামূল বা ধাতু বলছি। যেহেতু এটা ক্রিয়াপদের মূল, তার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে কৃত প্রত্যয়। ওকে ওকে, তার মানে প্রথমত আমরা পেলাম ব্যাকরণ একটি কৃত প্রত্যয় সাধিত পদ। এরপর আসেন আমরা শুরুতে দেখতে পাচ্ছি এতটুকু পর্যন্ত শেষ। এটা ব্যয়, আচ্ছা ব্যয়, এটাকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। ব্যয়, এটাকে আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করব, ব্যয় যেটা রয়েছে, ব জফর আকার ব্যয় যেটা রয়েছে, এই ব্যয়টাকে আপনি বিশ্লেষণ করবেন ব্যাকরণ কোন অংশ দিয়ে আপনারা এটাকে কি করবেন? ব্যাখ্যা করবেন। দেখি তো, বি, আচ্ছা একজন বলছে বি। ওকে, আমি বিটা নিলাম। আমি জিজ্ঞেস করেছি আপনি যে বির কথা বলছেন, এই বিটা আসলো কোত্থেকে? ওকে, বি যোগ আ, হারু না সরি জান্নাত ফারিয়া, বি যোগ আ। আমি আপনাদেরকে যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হলো বি যোগ যে আ হবে, বি প্লাস আ, এই জিনিসটা আসলো ব্যাকরণের কোন অংশের মধ্য দিয়ে? এই জিনিসটাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। কি বিচ্ছেদ? সন্ধি বিচ্ছেদ। তার মানে ব্যয় থেকে বি প্লাস আ যেটা হলো, ব্যয় থেকে বি প্লাস আ যেটা হয়েছে, এটা ব্যাকরণের সন্ধির মধ্য দিয়ে হয়েছে। ব্যাকরণের সন্ধির মধ্য দিয়ে হয়েছে। কেমন? তো ব্যাকরণের সন্ধির মধ্য দিয়ে হওয়ার কারণে আমরা দেখতে পেলাম সন্ধিকে যখন সন্ধি বিচ্ছেদ যখন করেছি, আমার সামনে দুইটি উপসর্গ চলে এসছে। সো এই দুইটা হচ্ছে উপসর্গ। উপসর্গ কেমন? তার মানে আমরা এক কথায় বলতে পারি ব্যাকরণ এই শব্দটি প্রত্যয় সাধিত এবং উপসর্গ সাধিত শব্দ। প্রত্যয় এবং উপসর্গ সাধিত শব্দ। আবার যে শব্দের মধ্যে একাধারে কিও হয়েছে, সন্ধিও হয়েছে। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে ব্যাকরণ শব্দের অর্থটা কি। ব্যাকরণ শব্দের অর্থটা কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কাকে বিশ্লেষণ করবে সে? এই কমেন্ট করেন, কাকে বিশ্লেষণ করবে সে? কাকে বিশ্লেষণ করবে? বিশেষভাবে বিশ্লেষণ যে বলছি, কাকে বিশ্লেষণ করবে? ভাষাকে। গুড, বিশেষভাবে বিশ্লেষণ করবে কাকে? ভাষাকে সে বিশেষভাবে বিশ্লেষণ করবে। ওকে, এখন আসেন ভাষাকে যে বিশেষভাবে বিশ্লেষণ করবে, ভাষার কয়টি অংশ একটু দেখে নিই আমরা। ভাষার কয়টি অংশ? আমরা জানি ভাষা যেটা রয়েছে, আমরা যে ভাষায় কথা বলছি, আমরা প্রত্যেকে যে ভাষায় কথা বলি না কেন, ভাষার একক বলা হয় বাক্যকে। ভাষার একক কি? বাক্য। হ্যাঁ, আবার এই বাক্যর একক হচ্ছে শব্দ। ওকে, তার মানে শব্দের একক হচ্ছে বর্ণ, বর্ণের একক হচ্ছে ধ্বনি। ওকে, অথবা অনেকে যে কাজটা করে, শব্দের একক হিসেবে সরাসরি ধ্বনিকে বলে। ধ্বনিকে বর্ণের একক না বলে কি বলে? সরাসরি শব্দের একক বলে। এখন আসেন এই ধ্বনির এককটা কি? ধ্বনি থেকে কি সৃষ্টি হয়? ধ্বনি থেকে সৃষ্টি হয় অর্থ। ওকে,
তাহলে দেখেন আমরা যেটা পেলাম সেটা হলো যে প্রথমত ধ্বনি সমষ্টি দিয়ে শব্দ গঠিত হবে, শব্দ দিয়ে বাক্য হবে, বাক্য থেকে আমরা কি পাবো? অর্থ পাবো। বাক্য থেকে আমরা কি পাবো? অর্থ পাবো। সো ভাষার যে মৌলিক উপাদান যেগুলো রয়েছে এগুলো নিয়েই ব্যাকরণ আলোচনা করে, এগুলো নিয়ে ব্যাকরণ কি করে? আলোচনা করে। আমরা একটু দেখি প্রথমত ভাষা যেটা রয়েছে, যে চারটা বিষয় যেটা বললাম, মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যম হলো ভাষা। প্রধান মাধ্যম হলো কি? ভাষা। পৃথিবীতে একটু যদি হিসাব করে দেখি সেক্ষেত্রে ভাষা দেখতে পাই ৩,৫০০ প্রায়, বর্তমানে ভাষা রয়েছে প্রায় ৩,৫০০। প্রায় কয় হাজার? ৩,৫০০ ভাষা রয়েছে। সর্বাধিক ব্যবহৃত ভাষা, সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন, এবং এটা হচ্ছে মূলত সর্বাধিক জনসংখ্যার ভাষা, মানে সর্বাধিক জনসংখ্যার ব্যবহৃত ভাষা হচ্ছে কোনটা? মান্দারিন ভাষা বা চাইনিজ ভাষা। হ্যাঁ, আর দাপ্তরিক ভাষার হিসাব করলে দাপ্তরিক ভাষা হলো যে ইংরেজি। কেমন? দাপ্তরিক ভাষা হচ্ছে কি? ইংরেজি। আর আপনি যদি হিসাব করেন বাংলা দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা কততম? দাপ্তরিক ভাষা হিসাবে আমরা জানি বাংলা দশম। বাংলা কততম? দশম। হ্যাঁ, আর মাতৃভাষার হিসাবে বাংলা চতুর্থ। ওকে, গুড। তাহলে আপনারা সবাই খেয়াল করেন, এখানে আমরা লিখে দিয়েছি মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যম হলো ভাষা। ৩,৫০০ প্রায় ভাষা রয়েছে। সর্বাধিক মানুষের ব্যবহৃত ভাষা হচ্ছে মান্দারিন। দাপ্তরিক ভাষা ইংরেজি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার অবস্থান দশম। মাতৃভাষা হিসেবে বাংলা হচ্ছে চতুর্থ। ওকে, এরপর আমরা জানি ভাষা যেটা রয়েছে এই ভাষা পরিবর্তন হয় কিসের ভেদে? ভাষা পরিবর্তন হয় স্থান, কাল, পরিবেশ। স্থান, কাল, পরিবেশ ভেদে ভাষা পরিবর্তন হয়। ওকে, স্থান, কাল, পরিবেশ ভেদে ভাষাটা পরিবর্তন হয়। এই জায়গা থেকে মূলত আমাদের যে ব্যাকরণের প্রয়োজনীয়তা দেখা দিবে। কেন দেখা দিবে? স্থান, কাল, পরিবেশ ভেদে যখন ভাষাটা পরিবর্তন হতে শুরু করলো তখন ভাষাগুলো বিকৃত হয়ে গেল। ভাষাগুলো কি হয়ে গেল? বিকৃত হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। আপন যে স্বকীয়তা, সে স্বকীয়তা ভাষা হারিয়ে ফেললো। তখন সে স্বকীয়তা ধরে রাখার জন্যই সৃষ্টি হলো ব্যাকরণের। কি সৃষ্টি হলো? ব্যাকরণের সৃষ্টি হলো। কেমন? তো আমরা বলতে পারি স্থানকাল পরিবেশ ভেদে ভাষার যে পরিবর্তন হচ্ছে সেই ভাষার পরিবর্তনের কারণে যেন ভাষাটা কি হয়ে না যায়, এক দুর্বুদ্ধ হয়ে না যায়, সেই ভাষাটা যেন অতিরিক্ত পরিমাণে বিলুপ্তি সাধন না হয়, সেই লক্ষ্যে মূলত ব্যাকরণের সৃষ্টি হয়েছে। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে চট্টগ্রামের কারা আছেন দেখি, চট্টগ্রামের কারা আছেন সি দিয়ে একটু কমেন্ট করেন। ওকে, মাশাআল্লাহ, সবাই তো চট্টগ্রামের, তার মানে আপনারা চট্টগ্রামের ভাষা বুঝবেন। একটুখানি খেয়াল করেন, আমাদের চট্টগ্রামের ভাষায় একটা বিখ্যাত কথা আছে এরকম, বুর্গা কুরিয়াতুন গর্গা গর্গাই দৈর্ঘাত ফুরগে। ওকে, আমার একই ভাষাটাকে বলা হয় বুঝা কুজাতুন গজ্জে গজ্জাই দৈর্ঘাত ফুরজে। বুঝতে পেরেছেন কিনা? এই যে আমি দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট একটা বিভাগ চট্টগ্রাম, আবার সেখানের মধ্যে চট্টগ্রাম জেলা যেটা আছে, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা যেটা আছে, চট্টগ্রাম কক্সবাজার জেলার মধ্যে সাধারণভাবেই আমাদের চট্টগ্রামের ভাষায় কথা বলা হয়। এই দুইটা জেলার মধ্যে যে ভাষায় কথা বলা হয় এই ভাষার কতটা রূপ দেখবেন আপনি। ধরেন আমরা যারা সাতকানিয়া, চকরিয়া কিংবা ওইদিকের মানুষ আছি, আমরা বলি গৈর্গে। আমরা কি বলি? গৈর্গে। আবার যারা নাকি আপনার চন্দনেশ অঞ্চলের মানুষ তারা বলে গজ্জে। ওকে, আবার যারা নাকি আপনার ধরেন যে হাটহাজারী অঞ্চলের মানুষ আছে, আমরা দেখি তারা বলে হচ্ছে যে হজ্জে। তারা কি বলে? হজ্জে। দেখেন, এই যে একটা ছোট্ট একটা জেলা, এই ছোট জেলা চট্টগ্রামের মধ্যে ভাষার কতটা রূপ। এখন কথা হলো এতটা রূপ কেন হলো? এতটা রূপ হওয়ার কারণ হলো যে আমাদের এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হওয়ার কারণে
আঞ্চলিক ভাষা হওয়ার কারণে এই ভাষার কোনো সুনির্দিষ্ট কি নেই, সংবিধান নেই, সুনির্দিষ্ট সংবিধান বা ব্যাকরণ নেই। আমরা জানি ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণকে বলা হয় কি, ভাষার সংবিধান। ওকে, ভালো করে খেয়াল করবেন, ব্যাকরণকে কি বলা হয়, ভাষার সংবিধান বলা হয়। তো এই ভাষার সংবিধান না থাকলে ভাষা কি হয়, ভাষা বিলুপ্ত হয়। তো আমরা জাস্ট দুই একটা ইনফরমেশন লিখে ফেলি। কি লিখবো? প্রথমত ব্যাকরণ, ভাষার সংবিধান। ব্যাকরণ কি, ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। সর্বপ্রথম ব্যাকরণ প্রচলন করে কারা? গ্রিকরা। ব্যাকরণের কাজ, ব্যাকরণের কাজ ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। উদ্দেশ্য ভাষার বিকৃতি ও বিলুপ্তি থেকে রক্ষা করা। ওকে, বাপরে বাপ, আপনাদের কমেন্টে তো ফেসবুক বেসে যাচ্ছে, মাশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন আমি বেশ কয়েকটি তথ্য আপনাদেরকে দিয়েছি। ব্যাকরণ ভাষার সংবিধান, সর্বপ্রথম ব্যাকরণ প্রচলন করে গ্রিকরা। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, আর উদ্দেশ্য হচ্ছে ভাষার বিকৃতি ও বিলুপ্তি থেকে রক্ষা করা। তো এখন আমরা যেটাতে আসবো সেটা হলো যে বাংলা ব্যাকরণের ইতিহাস। বাংলা ব্যাকরণের ইতিহাস, যেহেতু আমরা পৃথিবীর বৃহত্তম একটা ভাষা বাংলা ভাষা, প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। সো আমরা এখন আসবো আমাদের বাংলা ভাষার ব্যাকরণের ইতিহাস নিয়ে। এই বেবিরা খেয়াল করেন আমরা কি লিখেছি, বেবি জন, বেবি জন। ওকে, অষ্টপাণির পথ বেয়ে পড়তে লিখতে। বেবি জন অষ্টপাণির পথ বেয়ে। বাচ্চারা খেয়াল করেন দেখি, আপনাদের কাছে আমি লিখতে কোয়েশ্চেন করে ফেলি। সেটা হলো যে আমাদের ব্যাকরণের জনক বলা হয় কাকে? বাংলা ব্যাকরণের জনক বলা হয় কাকে? বাংলা ব্যাকরণের জনক বলা হয় কাকে? আপনারা লিখে ফেলেন দ্রুত, একটু কমেন্টে জানান তো দেখি। আমি লিখতে লিখতে আপনারা একটু কমেন্টে জানান। ওকে, পড়তে লিখতে আসাম যাওয়ার সময়, মনে করি আসাম যাব, একটা গান রয়েছে তাই না, সেও আসাম যাচ্ছে। আসাম যাওয়ার সময় হেলমেট ধরেন, যেহেতু সে আপনাদের মতোই, হ্যাঁ ভাই আমি প্রাইমে পড়াই, হ্যাঁ আপনাদের মতোই ইয়াং ছেলে, তো সে একদম অনেক বেশি এনার্জি আছে, সে খুব জোরে কি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, বাট সময় হেলমেট সে কি করেনি, হেলমেট ক্যারি করেনি। দুঃখজনক ঘটনা, হেলমেট ক্যারি করেনি, ক্যারি না করাই, হেলমেট ক্যারি না করাই, যাওয়ার সময় হেলমেট ক্যারি না করাই। তৎকালীন সময়ে সেখানে তৎকালীন সময়ে শাসন চলছিল একজন রাজার, তিনি ছিলেন কিশোর রাজা। কেমন? ক্যারি না করাই কিশোর রাজা, কিশোর রাজা, কিশোর রাজা, কিশোর রাজা। দেখেন কিশোর রাজা গৌড়,
গৌড়ের হাতে পড়লো। হ্যাঁ, কিশোর রাজা গৌড় তাকে ধরে ফেললো, এই ছেলে তুমি হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছ কেন? ওকে, তখন সে কি করেছে দেখেন, বলছে আহা আমাকে একটু মাফ করে দেন, আমি আর করব না। ঈশ্বরের দোহাই দিয়ে, ঈশ্বরের দোহাই দিয়ে, দোহাই দিয়ে কোনো মতে বেঁচে গেল, এই যাত্রায় বাঁচলো। আল্লাহ, যাই হোক, আল্লাহ তাকে রহমত করুক। সবাই বলেন আমিন। একটু দ্রুত লিখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে সাধারণত আমরা দেখি কোয়েশ্চেন আসে, মানে ব্যাকরণের ইতিহাস থেকে সাধারণত আমরা দেখি অনেকগুলো কোয়েশ্চেন এসছে। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেছে সহকারী পরিচালক হিসাবরক্ষক বাংলাদেশ ব্যাংকে কোয়েশ্চেন এসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15-তে এসছে। তারপর হচ্ছে যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় 6-11-তে 2006 এবং 11 সালে এসছে। ওকে, অনেক জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন এসছে, অনেক জায়গায় কোয়েশ্চেন এসছে। সো আপনারা একটু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এবার আমি এটা ভেঙে দিচ্ছি আপনাদেরকে ভেঙে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি। ওকে, দোয়া করেন ইনশাআল্লাহ, ফুহাদ যদি সম্ভব হয় ইনশাআল্লাহ নিব। প্রথমত দেখেন বে, বে মানে কি? আমরা জানি বে মানে হচ্ছে এই বে, এই বে, এটাকে যখন আমি উচ্চারণ করি তখন বে হিসেবে হয়ে যায়, ব্যাকরণের বে। ওকে, বেঙ্গল। ওকে, বেতে হচ্ছে কি? বেঙ্গল। খেয়াল করেন ভালো করে, বেতে কি? বেঙ্গল বা বাংলা, বেঙ্গল বা বাংলা। মনোযোগ না দিলে কিন্তু বুঝবেন না, হ্যাঁ বুঝবেন না। তাহলে দেখেন বেতে হচ্ছে বেঙ্গল বা বাংলা, বিতে ব্যাকরণ বা ব্যাকরণ, এরপর জন, জন মানে হচ্ছে জনক, জন মানে হচ্ছে জনক। তার মানে পুরোটার অর্থ দাঁড়ালো হলো যে বাংলা ব্যাকরণের জনক, বাংলা ব্যাকরণের জনক, বিনোদ না, বিনোদ না, বাংলা ব্যাকরণের জনক কাকে বলা হয়? এই দেখেন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, সবাই একটু নজর দিবেন, আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। বিতে ব্যাকরণ, যন্ত্রে জনক। এখানে আমরা দেখতে পাই অষ্ট, অষ্ট হচ্ছে একটা বইয়ের নাম, অষ্ট হচ্ছে একটা কিসের নাম? বইয়ের নাম। যে বইটা পুরো নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, অষ্ট যোগ অধ্যায়, অষ্টাধ্যায়। তাহলে অষ্ট দিয়ে কি? অষ্টাধ্যায়, অষ্টাধ্যায়, অষ্টাধ্যায়। ওকে, এরপর দেখেন পানি, পানি দিয়ে হচ্ছে পানিনি, পানিনি। এই পানিনি এই শব্দটা বাংলা বানানের মধ্যে আসে, বাংলা বানানের মধ্যে আসে। কেমন? তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো যে বাংলা ব্যাকরণের জনককে? পানিনি। বাংলা ব্যাকরণের জনককে বলেন তো দেখি সবাই? পানিনি। ওকে, তিনি কি লিখেছেন? একটা বই লিখেছেন, যে বইয়ের নাম হচ্ছে অষ্টাধ্যায়। যে বইয়ের নাম কি? অষ্টাধ্যায়। কত সালে লিখেছিলেন তিনি? 650 সালে। কত সালে? 650 সালে। এখন আমি আপনাদেরকে একটু পানিনির সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, পানিনির সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। পানিনি ছিলেন একজন বৌদ্ধ ধর্মযাজক। আমরা জানি সাধারণত ধর্মযাজক যারা হন তারা খুবই নিয়ম কানুনগুলো খুব কড়াভাবে মেনে চলে, সাধু বাবা হন তো তারা, যার কারণে নিয়ম কানুনগুলো খুবই কড়াভাবে মেনে চলে। তো যেমন ধরেন যে হিন্দু ধর্মের যারা কি রয়েছেন, ধর্মীয় যাজক যারা রয়েছেন, আবার খ্রিস্টান ধর্মের যারা ফাদার যারা রয়েছেন, আমাদের যারা ইসলাম ধর্মের যারা হুজুর যারা রয়েছেন, তাদের কারণে নিয়ম কানুন মেনে চলতে হয়, একটু স্ট্রিক্ট হতে হয়, সচেতন হতে হয়, সতর্ক হতে হয়, একটু গাম্ভীর্যতা মেনটেন করতে হয়। তো পানিনিও এরকম একজন সুনিয়ন্ত্রিত মানুষ ছিলেন। তিনি আবার একাধারে সাহিত্যিক ছিলেন। তিনি একাধারে কি ছিলেন? সাহিত্যিক ছিলেন। সাহিত্য নিয়ে গবেষণা করতেন, ভাষা নিয়ে গবেষণা করতেন। তিনি দেখলেন আমাদের বাঙালিদের যে খাসলত, মাশাআল্লাহ, তৎকালীন সময়ে যে ভাষা প্রচলিত ছিল সেটা সংস্কৃতির বড় ভাই সান্ধ্য ভাষা। কোন ভাষা? সান্ধ্য ভাষা। তো বাঙালিরা যেটা করেছে সেটা হলো যে এই সান্ধ্য ভাষার মাশাআল্লাহ 12টা বাজিয়ে ছাড়ছে, যার যেরকম ইচ্ছা সেভাবে সান্ধ্য ভাষার ব্যবহার করছে। পানিনি রেখে মেঘে আগুন, বলছে তোমরা এভাবে চালাতে পারো না, এই বাংলার হালত যদি এরকম করো তাহলে ভাষা ভাষা থাকবে না। অতঃপর তিনি যেটা করলেন, এই ভাষাকে সুন্দর করার জন্য, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করার জন্য 650 সালে একটা বই লিখে ফেললেন তিনি ব্যাকরণের উপর, যার নাম হচ্ছে অষ্টাধ্যায়। যার নাম হচ্ছে কি? অষ্টাধ্যায়। এই অষ্টাধ্যায় হচ্ছে বাংলা ভাষাতে, বাংলা ভাষার উপর লিখা, বাংলা ভাষার উপর লিখা। আমি আবারও রিপিট করছি, বাংলা ভাষার উপর লিখা প্রথম গ্রন্থ, প্রথম ব্যাকরণিক গ্রন্থ। ওকে, লিখেছেন কে? পানিনি। যেহেতু এটা প্রথম গ্রন্থ, যিনি লিখেছেন তাকে আমরা বলছি বাংলা ব্যাকরণের জনক। বাংলা ব্যাকরণের জনক বলা হয় কাকে? পানিনিকে। এখন আসেন, এই পানিনি সাহেব যে বইটা লিখেছেন রেগে মেগে আগুন হয়ে, সেই আগুনে সবকিছু পুরো ছাড়কার, অর্থাৎ সেই ব্যাকরণের বইটা তিনি ছাড়া মাশাআল্লাহ আর কেউ বুঝেন না। তখন যেটা হয়েছে সেটা হলো, তারই একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে পথ, মানে পতঞ্জলি।
মানে কি পতঞ্জলি। আমরা জানি অঞ্জলি, অঞ্জলি যখন শেষে যুক্ত হয়ে রস্বইকার হয়। পতঞ্জলি, পতঞ্জলি তার শিষ্য, তার শিষ্য পতঞ্জলি কি করেছে, এই অষ্টাধ্যায় যেহেতু কেউ বুঝে না পানিনি ছাড়া, সেজন্য তিনি সেটা অনুবাদ করলেন। কত সালে অনুবাদ করলেন? 700 খ্রিস্টাব্দে, 700 খ্রিস্টাব্দে সেটা অনুবাদ করেছেন পতঞ্জলি। এরপর আসেন দীর্ঘদিন আর কোনো কি রচনা করা হয়নি, বাংলা ব্যাকরণের উপর বই রচনা করা হয়নি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার মনে হয় এই জিনিসগুলো একটু মুছে দিলে বেটার হয়, উপরের জিনিসগুলো একটু মুছে দিব। মুছে দিচ্ছি একটু। এরপর দেখেন, ওকে খেয়াল করেন সবাই, সবাই একটু খেয়াল করেন, আমি মুছে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এরপর পর্তুগাল থেকে একজন মানুষ আসে, পর্তুগাল থেকে একজন মানুষ আসে। আমরা জানি আমাদের এই উপমহাদেশে অনেকগুলো ফিরিঙ্গি ইউরোপিয়ান জাতি আসে। আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, সেটা হলো সর্বপ্রথম আমাদের উপমহাদেশে, সর্বপ্রথম আমাদের উপমহাদেশে ইউরোপিয়ানদের মধ্যে কোন জাতির আগমন হয়েছে? কুইক কমেন্ট করে জানান দেখি, সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন এটা আসতে পারে। দ্রুত কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান, আমাদের এই উপমহাদেশে ইউরোপিয়ানদের মধ্যে সবার আগে এসছে কে? সবার আগে এসছে মুস্তাফা রাজা ইয়াসিন। আর কারো কমেন্ট পাচ্ছি না আমি। মুস্তাফা রাজা ইয়াসিন বলে পর্তুগিজ। পর্তুগিজরা কত সালে এসছে? পর্তুগিজরা কত সালে এসছে? না, বাস্কো দা গামার কথা আমরা বলছি না, ইউরোপিয়ানদের মধ্যে যারা এসছে বলেছিলাম, এখানে যারা আবাসন গেড়েছে পর্তুগাল, সে পর্তুগালের মধ্যে পর্তুগিজরা কত সালে এসেছিল? 1511 না, 1516 সালে। কত সালে? 1516 সালে। একটু মতভেদ রয়েছে যদিও বা, গুড, 1516 সালে পর্তুগালের অধিবাসীরা এই দেশের মধ্যে আসে। আমরা আপনাদের কাছে একটু কোয়েশ্চেন করতে চাই, সেটা হলো যে পর্তুগিজদের পরে এখানে এসেছিল কারা? পর্তুগিজদের পরে এখানে আসছিল কারা বলেন তো দেখি? যারা সাধারণ জ্ঞান ক্লাস করেছেন তারা জানতে পারেন। পুনিডেফ, পুনিডেফ, ওকে, পুনিডেফ এই শব্দটির মধ্যে ধারাবাহিকভাবে ইউরোপিয়ানদের জাতিদের বর্ণনা দেয়া আছে। পুনিডেফ, পি ও দিয়ে পর্তুগাল, এন দিয়ে নেদারল্যান্ড, আই দিয়ে হচ্ছে ইংল্যান্ড, ডি ই দিয়ে ডেনমার্ক, এফ দিয়ে ফ্রান্স। পনিডেফ, পনিডেফ এই শব্দটা, পনিডেফ এই শব্দটার মধ্য দিয়ে আমাদের এই উপমহাদেশে ইউরোপিয়ান যারা এসেছিল তাদের পরিচয় আমরা পাই। কেমন? ওকে, আচ্ছা। এরপর দেখেন, এই পর্তুগালের একজন অধিবাসী, তিনি আমাদের উপমহাদেশে এসেছিলেন। কেন এসেছিলেন? তাকে মূলত আনা হয়েছিল। কেন আনা হয়েছিল? কারণ আমরা জানি পর্তুগিজ যারা রয়েছে, ইউরোপিয়ান যারা রয়েছে, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা সাধারণত এখানে এসে ধর্মচর্চা করবে, খুবই কমন একটা ব্যাপার। তো ধর্মচর্চা করার জন্য পর্তুগাল থেকে একজন ধর্মযাজককে নিয়ে এসেছিলেন, যার নাম হচ্ছে যে আপনার আসামসাও, ম্যানুয়েল দা আসামসাও। আসামসাও, এই যে আসাম থেকে আসামসাও, ম্যানুয়েল দা আসামসাও। এই ব্যক্তি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ফাদার। তো তিনি উপমহাদেশে এসে দেখলেন তার বাচ্চারা, সান যারা আছে, তার সান যারা রয়েছে, তিনি যেহেতু ফাদার, তার সান যারা রয়েছে, তার সানরা কি বুঝে না? বাংলা ভাষাটা বুঝে না, বাংলার ভাষা তারা বুঝছে না। সেই কষ্ট, সেই হৃদয়ের মধ্যে ব্যথা নিয়ে তিনি আবার পর্তুগাল ফিরে যান। পর্তুগালে ফিরে গিয়ে পর্তুগালের রাজধানীর নাম কি? কমেন্ট করেন তো দেখি। লিসবন, গুড। মুস্তাফা রাজা ইয়াসিন, মাশাআল্লাহ, আপনি অনেক এগিয়ে আছেন, আপনি অনেক এগিয়ে আছেন। আপনি ইনশাআল্লাহ অবশ্যই টিকে যাবেন বিশ্ববিদ্যালয়ে। আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। চালিয়ে যান, আত্মবিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবন, লিসবন। ওকে, তো ম্যানুয়েল দা আসামসাও আমরা জানি এই পর্তুগালেরই একজন খেলোয়াড়, আমাদের বিখ্যাত একজন খেলোয়াড়, CR7। ওকে, তাহলে দেখেন এই পর্তুগালের রাজধানী লিসবনে বসে ম্যানুয়েল দা আসামসাও নামক পাদ্রী 1734 সালে একটা ব্যাকরণের বই লিখে ফেলেন পর্তুগিজ ভাষায়। কোন ভাষায় লিখেছেন সেটা? পর্তুগিজ ভাষাতে তিনি ব্যাকরণের বইটি রচনা করেছেন। ওকে, সেই ব্যাকরণের বইটির নাম কি ছিল?
নাম কি ছিল? আমরা কি লিখতে পারবো? নাম কি ছিল? ভোকাবুলারিও, তার নামটা আমি লিখে দিচ্ছি, ব্যাকরণ বইয়ের নামটা আমি লিখে দিচ্ছি, খেয়াল করেন। ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলি। ওকে, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলি, এই গ্রন্থটি, এই ব্যাকরণ গ্রন্থটি লিখেন। বুঝতে পেরেছেন কিনা? কে লিখেছেন? আসাম শাহ। কোথায় লিখেছেন? পর দিয়ে হচ্ছে পর্তুগাল, পর দিয়ে হচ্ছে কি পর্তুগাল, লিখ দিয়ে হচ্ছে লিসবন। ওকে, তাহলে ম্যানুয়াল দা আসাম শাহ পর্তুগালের লিসবনে বসে এই বইটি লিখেছেন কত সালে? 1734 সালে। লিখেছেন কত সালে? 1734 সালে। কিন্তু এটা 1734 সালে প্রকাশিত হয়নি, প্রকাশিত হয়েছিল 1743 সালে। ওকে, 1743 সালে সেটা প্রকাশিত হয়েছে। এরপর আমরা দেখলাম তার বইটা যেহেতু পর্তুগিজ ভাষায়, আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে বাংলা ভাষার বাংলা ব্যাকরণের উপর লেখা প্রথম গ্রন্থটি কোন ভাষায়? তাহলে আনসার হবে পর্তুগিজ ভাষায়। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। তিনি বই লিখে চলে গেছেন, যদিও সেখানে আলোচনা করা হয়েছিল শুধুমাত্র বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব নিয়ে। ওকে, এরপর আমরা দেখি তার পরবর্তী উত্তরসূরি হিসেবে, যেহেতু ইংরেজরা আমাদের উপমহাদেশে এসেছিল, ইংরেজরা যখন দেখলো পর্তুগিজরা এখানে তো আধিপত্য বিস্তার করেছে, ভাষার মধ্যে পর্যন্ত হস্তক্ষেপ করেছে, ইংরেজরা আর চুপ করে থাকলো না। একজন ইংরেজ যার নাম হচ্ছে যে ব্রাসি হ্যালহেড, পুরো নাম যদি আমি আপনাদেরকে বলি, পুরো নাম দাঁড়ায় নাথালিয়ান ব্রাসি হ্যালহেড। ওকে, নাথালিয়ান ব্রাসি হ্যালহেড। কেমন? এই ব্যক্তি ইংরেজ ছিলেন, তিনি বললেন না না না, পর্তুগিজদের এই আগ্রাসন মানা যায় না। সেজন্য নাতালিয়ান ব্রাসি হ্যালহেড সুন্দর করে কি করেছে দেখেন, 1778 সালে, কত সালে? 1778 সালে তিনি বলছে আমি আর চুপ থাকবো না, তিনি সুন্দর করে একটা বই লিখে ফেলেছেন ইংরেজিতে, বাঙালিদের জন্য সহজ সবার জন্য। তার বইয়ের নাম কি ছিল? আ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কেমন? তাহলে তিনি নাথালিয়ান ব্রাসি হ্যালহেড 1778 সালে একটা সুন্দর ব্যাকরণের বই লিখেছেন, গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, লিখে ফেলেন ছোট, গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা তিনি লিখে ফেলেন। কে লিখেছেন? হ্যালহেড। হ্যালমেট দিয়ে হচ্ছে নাথালিয়ান ব্রাসি হ্যালহেড। এরপর তিনি বইটা লেখার পর আরেকজন ব্যক্তি আসছে, তিনি বলছে উফ, তার ব্যাকরণটা মনে হয় একটু কঠিন হয়ে গেছে, হ্যালহেডের ব্যাকরণ মনে হয় একটু কঠিন, আমি একটু সহজ করে লেখা যায় কিনা দেখি। তো তিনি কি করলো দেখেন, সুন্দর করে তিনি একটা বই লিখেছেন 1801 সালে। কত সালে? 1801 সালে। এই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম কেরি। মজার ব্যাপার হচ্ছে উইলিয়াম কেরি যে গ্রন্থটা লিখেছেন সেটা হচ্ছে সেম গ্রামার অফ দা, সরি এখানে একটা অফ দা বসবে, সেম বই, গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি যে বইটি লিখেছেন সেম নাম দিয়ে, একই নাম দিয়ে, গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই নাম দিয়ে উইলিয়াম কেরি একটা বই লিখে ফেলেছেন। এরপর আমরা দেখি তৎকালীন সময় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল গঙ্গা কিশোর, যার নাম হচ্ছে কি গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1816 সালে, 1800 কত সালে? 16 সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য, কিশোর দিয়ে হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য একটা বই লিখেন, সেটা হচ্ছে গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে 1816 সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি একটা গ্রামার বই লিখেছেন, ব্যাকরণ বই লিখেছেন, যে ব্যাকরণ বইয়ের নাম হচ্ছে যে গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কেমন? তাহলে আমরা আরেকটা বইয়ের নাম পেয়ে গেলাম, গঙ্গা কিশোর ভট্টাচার্য গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই ব্যাকরণ বইটি তিনি লিখেছেন। আমরা একজন ব্যক্তির নাম জানি যে ব্যক্তি সর্বত্র বিরাজমান, আমরা এখানে লিখেছি
কিশোর রাজা, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, তিনি সংস্কারবাদী একজন মানুষ ছিলেন আমাদের বাংলার ইতিহাসে। রাজা রামমোহন রায়, কেমন, তিনি পত্রিকা সম্পাদন করেছেন। তো রাজা রামমোহন রায় যে কাজটা করেছে, তিনিও একটা বই লিখেছেন ব্যাকরণের উপর 1826 সালে। আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, সর্বপ্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ রচনা করেছে কে? সর্বপ্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ রচনা করেছে কে? তার আনসার হবে রাজা রামমোহন রায়। 1826 সালে। কত সালে? 1826 সালে। লিখে ফেলেন দ্রুত। 1826 সালে তিনি একটা বই লিখেছেন, যেটাকে তিনি লিখেছেন ইংলিশে কিন্তু, আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তিনি লিখেছেন কি? বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এর আগে আমরা পেয়েছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তিনি লিখেছেন আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1826 সালে রাজা রামমোহন রায়। ততদিনে আমাদের ভাষা মোটামুটি সমৃদ্ধ হয়ে গেছে। আমাদের ভাষা কি হয়ে গেছে? সমৃদ্ধ হয়ে গেছে। তো ভাষা সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের একটা চাহিদা তৈরি হলো যে বাংলা ভাষায় যেন, মানে বাংলা ভাষাতে যেন আমাদের একটা ব্যাকরণ রচিত হয়। আমরা দেখছি 1826 মানে 1801 সাল থেকে আমাদের আধুনিক যুগ শুরু হয়ে গেছে, চলিত ভাষার যুগ শুরু হয়ে গেছে। যে চলিত ভাষাটা লেখাটা প্রচলন করেছে প্রমথ চৌধুরী, সেই যুগটা শুরু হয়ে গেছে। সেটা বাংলার উপর একটা ব্যাকরণের প্রয়োজনীয়তা দেখা দিল। এই প্রয়োজনীয়তা অনুভব করে আমরা দেখি 1833 সালে, 1833 সালে কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজ, সংস্কৃতি কলেজ রাজা রামমোহন রায়ের গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, সংস্কৃতি কলেজ রামমোহনের বইটি গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ নামে অনুবাদ করে। বুঝতে পেরেছেন কিনা? তার মানে মোটা দাগে এই গৌড়ীয় ব্যাকরণের লেখক কে ছিলেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, বুঝতে পেরেছেন কিনা? রাজা রামমোহন রায় ছিলেন আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই বইয়ের লেখক। তো এই বইটাও যেহেতু ইংলিশে ছিল, সেজন্য বাংলার প্রয়োজনীয়তা অনুভব করে সংস্কৃত কলেজ কি করেন? সংস্কৃত কলেজ যেটা করে সেটা হলো যে তারা 1833 সালে এই ব্যাকরণ, এই গ্রামার বইটাকে বাংলাতে অনুবাদ করে এবং নাম দেয় গৌড়ীয় ব্যাকরণ হিসেবে। নাম দেয় কি হিসেবে? গৌড়ীয় ব্যাকরণ হিসেবে। তাহলে আমরা আশা করছি বুঝতে পেরেছি। এরপর গৌড়ীয় ব্যাকরণ শেষ, সর্বশেষ আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। ঈশ্বর দিয়ে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করে দেখেন? 1853 সালে তিনি আর কারো ধার ধারলেন না। 1853 সালে কোনো মতে কৌমুদী, ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী, কোনো মতে হচ্ছে কৌমুদী। তাহলে ব্যাকরণ কৌমুদী নামে একটা বই তিনি রচনা করেছেন। ব্যাকরণ কৌমুদী নামে একটা বই, তিনি একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? 1833 সালে। এবং এই 1853 সালে, 1853 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গ্রন্থ রচনার মধ্য দিয়ে বাংলা ব্যাকরণের ইতিহাস পরিপূর্ণতা পায়। বাংলা ব্যাকরণ ইতিহাস কি পায়? পরিপূর্ণতা পায়। তো আমরা মোটামুটি আজকের এই যে ঘটনা যেটা রয়েছে, এটা দিয়ে বাংলা ব্যাকরণ ইতিহাসটা জেনে নিলাম। কেমন? আমি আরেকবার পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে বেবি জন, হ্যাঁ, সে কি করেছে? বেবি জন আমরা দেখলাম সে সুন্দর করে অষ্টপানির পথ, মানে এটা একটা পথ, এই অষ্টপানির পথের কথাই মনে পড়লো। আমাদের উপমহাদেশের মধ্যে বিখ্যাত পানিপথের যুদ্ধ হয়েছিল। 1 নম্বর কোয়েশ্চেন, পানিপথের যুদ্ধ কয়টি হয়েছিল? মাহিয়া বলছে 2টি। না, আমাদের পানিপথের যুদ্ধ হয়েছিল 3টি। প্রথম যুদ্ধটি কত সালে হয়েছিল? কার সাথে হয়েছিল? বিখ্যাত ঘটনা এটা। পানিপথের যুদ্ধের প্রথম যুদ্ধ যেটা আছে এটা বিখ্যাত। সেটা কত সালে হয়েছিল? কার সাথে কার হয়েছিল? 1526 সালে। কেমন? 1526 সালে বাবরের সাথে ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির একটা কি হয়েছে? যুদ্ধ হয়েছে। পানিপথ এটা কিন্তু কোনো পথ নয়, এটা কিন্তু একটা প্রান্তর, ময়দান ছিল। সেই ময়দানে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, এরপর 1556 সালে হয়েছিল শেরশাহর সাথে কার? হুমায়ুনের। ওকে, যাই হোক, গুড, মাশাআল্লাহ। এখন আসেন আমরা আবার বলছি, বেবি জন অষ্টপানির পথ বেয়ে পড়তে লিখতে, সে পড়ালেখা করতে যাচ্ছে। তাহলে এখানে অষ্ট দিয়ে হচ্ছে অষ্টাধ্যায়,
পানি দিয়ে হচ্ছে পানিনি, পদ দিয়ে হচ্ছে পতঞ্জলি। কেমন? তারপর হচ্ছে যে পড়তে লিখতে, পর দিয়ে পর্তুগাল, লিখ দিয়ে লিসবন, পর্তুগালের রাজধানী লিসবনে বসে। কে করেছে? পড়তে লিখতে আসাম যাচ্ছিল, আসাম দিয়ে হচ্ছে যে আসাম শাও, আসাম দিয়ে কে? ম্যানুয়েল দা আসাম শাও। তিনি কি করেছেন? আসাম যাওয়ার সময় হেলমেট ক্যারি না করায়। আসাম শাওর পরে যিনি রচনা করেছেন তার নাম হলো যে নাথালিয়ান ব্রাসি হেলহেড। হেলহেড ক্যারি, ক্যারি দিয়ে হচ্ছে উইলিয়াম ক্যারি। ক্যারি না করায় কি করেছে? কিশোর, কিশোর দিয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য, রাজা দিয়ে হচ্ছে রাজা রামমোহন রায়। কিশোর রাজার হাতে ধরা পড়ে, সে ধরা পড়লো। এরপর ঈশ্বরের দোহাই দিয়ে, ঈশ্বর দিয়ে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো মতে হচ্ছে কৌমুদি, কৌমুদি ব্যাকরণ গ্রন্থ কোনো মতে বেঁচে যায়। আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আমি জাস্ট কয়েকটা বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ এবং তার রাইটার, ব্যাকরণ গ্রন্থ এবং তার রাইটার গুলো আপনাদের সামনে তুলে ধরতে, দ্রুত খেয়াল করেন। হ্যাঁ, মুদিচন্দ্র লিখে ফেলেন আপনারা, একটু লিখেন গোরা। যদি আপনারা এই নামগুলো বুঝে থাকেন আশা করছি কমেন্ট করবেন। গোরা দিয়ে কি হতে পারে? মুদিচন্দ্র দিয়ে কি হতে পারে? গোরা মুদিচন্দ্রকে বাঁশ বাঁশ দিয়ে মঞ্জুর থেকে এনাম নিল। এনাম মানে পুরস্কার। কেমন? এনাম নিল, বড় করে একটা বাঁশ দিয়েছে। কেমন? বাঁশ দেওয়ার কারণে দিয়েছে। এখন দেখেন এরপর সে বাবার কাছে এসছে, বাবা তাকে সুনীতির কথা শোনালো। মানে তুমি যে কাজ করেছো সেটা সম্পূর্ণ ভুল, তুমি অন্য মানুষকে বাঁশ দিতে পারো না। তাহলে লিখেন গোরা মুদিচন্দ্রকে বাঁশ দিয়ে মঞ্জুর থেকে এনাম নিল, বাবা তাকে সুনীতির কথা শোনালো। এখানে আমাদের বিখ্যাত কয়েকটি বিষয় চলে এসছে। মাহিয়া জান্নাত বলছে শুরুতে একটু বুঝি নাই। হ্যাঁ, শুরুতে না বুঝলে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ থাকবে, তো আপনি একটু দেখে নেবেন। কেমন? ক্লাসটা একটু দেখে নেবেন। ওকে, দেখেন প্রথমত বিখ্যাত গ্রন্থগুলো কি? বিখ্যাত গ্রন্থগুলো কি? গোরা, গো দেওয়া হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ লিখেছেন কে? রাজা রামমোহন রায়, রাজা রামমোহন, রাজা রামমোহন। ওকে, এরপর গুড, গৌরী মশাই। মুদি ব্যাকরণ কৌমুদি লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, এরপর বা দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা রচনা করেছেন বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। কে রচনা করেছেন? শহীদুল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। এরপর মঞ্জুর, মঞ্জুর দিয়ে আমরা জানি ব্যাকরণ মঞ্জুরি। ডক্টর এনামুল হকের বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে, ডক্টর এনামুল হকের ব্যাকরণ মঞ্জুরি। ওকে, এটা লিখেছেন কে? এনাম দিয়ে হচ্ছে এনামুল হক, এনামুল হক, ডক্টর এনামুল হক। এরপর বা আমরা দেখতে পাচ্ছি বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ লিখেছেন কি? ভাষা দিয়ে, দিয়ে হচ্ছে ভাষা প্রকাশ, আর বা দিয়ে হচ্ছে বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ লিখেছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, যাই হোক, তাহলে আশা করছি আপনারা বিখ্যাত কয়েকটি ব্যাকরণের নাম আপনারা জেনে নিলেন এবং মনে রাখতে পারবেন। সো আপনারা যারা টেকনিকটি সরাসরি শুরুর দিকে দেখেননি বা কোনো কারণে মিস হয়ে গেছে, আমাদের লাইভ ক্লাসটি ইনশাআল্লাহ সেখানে থাকবে। যাই হোক, তো আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো, ভালোবাসা থাকলো, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে দোয়ার দরখাস্ত থাকলো। আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে সবচেয়ে বড় উপকার হবে আপনাদের, সবচেয়ে লাভ হবে আপনাদের। তো আপনারা বলবেন স্যার আমার কিভাবে লাভটা হবে?
হাদিসের মধ্যে বলা আছে যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা সবার আগে কবুল করেন। তো বেশি বেশি আশা করছি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যে স্যাররা কষ্ট করছেন, শিপন স্যার রয়েছেন, অন্যান্য স্যার যারা ক্লাস নিচ্ছেন, প্রত্যেক কষ্ট করে ক্লাস নিচ্ছেন, আপনাদেরকে সেবা দিচ্ছেন, সেই সেবার মূল্য যেন, বিনিময় যেন দোয়াটাই হয়। তো আপনাদের কাছ থেকে আমি দোয়ার প্রত্যাশা করছি, আবারও ভালো ও সুস্থ থাকার প্রত্যাশা করে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।